ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। আপনারা জানেন যে অহনা চলে এসেছে দর্শকের দরবারে, আর আমার সঙ্গে যিনি রয়েছেন একেবারেই পরিচয় করে দেওয়ার প্রয়োজন পড়ে না। আড্ডাটা মারবো আজকে, সেটা বরং দেখুন। সুদীপ্তা দি, ইটিভি ভারতে স্বাগত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুন্দর লাগছে দেখতে। লাল, তুমি আর আমি মিলে গেছি কিন্তু আজকে, যেন কোইন্সিডেন্ট। এবার পুজোয় কি লাল হচ্ছে থিম কালার? লাল, এবার পুজোয় লাল হবে। এবার পুজোয় লাল হবে। তো সুদীপ্তা দি, অহনা প্রমিতার সঙ্গে কাজ, প্রথমে এই প্রশ্নটা আমি করব। প্রথম ছবি প্রমিতার, ফিচার ফিল্ম, বড় ছবি। তো এতদিনে তোমার জার্নি, তো নতুন পরিচালক, কিরকম লাগলো, কি ফিল করলে, কি হলো যদি বলো। প্রমিতার সঙ্গে আগে একটা শর্ট ফিল্ম করেছিলাম পরিচয় বলে, তারপরে বড় পর্দায় ও যখন ছবি বানানোর সিদ্ধান্ত নিল, আমার কাছে এসে বললো যে এটা আমি করব, আপনি করলে, কারণ আপনাকে ভেবেই ব্যাপারটা তৈরি হয়েছে। আমি বললাম আচ্ছা। তো প্রথমবারের পরিচালক, মানে ডেবিউটান যেটা বলে, অনেকের সঙ্গে করেছি আমি। প্রথমবারের পরিচালকের মধ্যে একটা উন্মাদনা থাকে, একটা প্রমাণ করার তাগিদ থাকে না, যে আমায় কিছু করতে হয়, এক্সাইটমেন্ট থাকে, ইনএক্সপিরিয়েন্স থাকে, মানে অভিজ্ঞতার অভাব তো ডেফিনেটলি থাকে, কিন্তু কিন্তু একটা ব্যাপার থাকে। আর কম বয়সী একটি মেয়ে, তার কোনো ফিল্মের ব্যাকগ্রাউন্ড নেই, সেটা ফিল্ম বানাতে চায়, নিজে স্ক্রিপ্ট লিখেছে, নিজে প্রডিউসার জোগাড় করেছে, মানে প্রথমে তো নিজেই টাকা পয়সা জোগাড় করে শুরু করেছিল, পরে শি গট আ প্রডিউসার অন বোর্ড, মানে কো প্রডিউসার। সো ওর মধ্যে একটা জেদ আছে, সবটা মিলে ভালো লেগেছিল। আর মুখ্য চরিত্র যেটা সিনেমার, যাকে নিয়ে গল্পটা, সেই চরিত্রে আমাকে ভেবেছে, সেটাও একটা পয়েন্ট ছিল। আর তার ওই চরিত্রটা একটা অদ্ভুত ঠান্ডা লয়ের, যে ধরনের চরিত্রে ইউজুয়ালি কেউ আমাকে কাস্ট করে না। সব জায়গায় প্রতিবাদ করছি, ঝগড়া করছি, কিছু একটা করছি আর কি, মানে খুব এক্সেন্ট্রিক কিছু, এটাতে কিছু নেই, মানে ঠান্ডা। সেইটাও আমার মনে হলো যে দেখি না করে এটাও পারি কিনা, এই সব মিলেই আর কি সিদ্ধান্ত নেওয়া করার। যে ধরনের গল্প, মানে মূলত যেটা হয় যে গল্প যা আমরা দেখি সিনেমায় বলো বা মেগা সিরিয়ালে ধরো, সেখানে মানে বাস্তবের জীবন সবসময় মিলেমিশে থাকে। আর এই যে গল্পটা, সেটা কতটা তোমাকে ছুঁয়েছে প্রথমেই, সেটা একটু। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই মিল আছে। মানে আরবান জীবনের প্রচুর মহিলারা, প্রচুর পুরুষরা অ্যাকচুয়ালি মিল পাবে এই এই অহনার গল্পের, অহনার নানান ঘটনার সঙ্গে। হয়তো শুধু কবি বা শুধু লেখকরাই মিল পাবেন এমনটা কিন্তু নয়। মানে যদি কেউ ভেবে থাকেন যে হয়তো লেখকের গল্প তো লেখকরাই রিলেট করতে পারবেন, তা কিন্তু নয়। যে কোনো কর্মরতা মহিলা, শহুরে জীবন যাদের, অনেকের বেশিরভাগের জন্যই আসলে রিলেটেবল ঘটনা যা আছে। একটা প্রশ্ন, সুদীপ্তা দি কি নারীবাদী? মানুষবাদী। প্রত্যেকটা মানুষ তার নিজের সম্মানটা পাক, ঘরে বাইরে, কাজের জায়গায়, আত্মীয় স্বজনের সার্কেলে, বন্ধু বান্ধবের সার্কেলে, সমাজে। তার পরিশ্রম, তার যতটুকু মেধা যা কিছু আছে, তার যা জীবনের অভিজ্ঞতা, তার দাম পাক, ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে তার প্রাপ্য সম্মানটুকু সে পাক, এইটাতে আমি বিশ্বাস করি। ফেস্টিভ্যালের ছবি, এটা যেন কোথাও গিয়ে আমাদের, যারা ধরো শুরুতে আমরা সাংবাদিকতা করছিলাম যখন, ফেস্টিভ্যালের ছবি গুরু গম্ভীর হবে, তো এটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করো? ফেস্টিভ্যালের ছবি মানে কি গুরু গম্ভীর, খুব সিরিয়াস, আস্তে আস্তে কথা? তো এটা অনেক সময় কিন্তু দেখাও যায়, বেশিরভাগ সময় দেখা যায়। তুমি ব্যাখ্যা করো, আমার থেকে ভালো ব্যাখ্যা করবে। ছবি অনেক রকমের হয়, পরিচালক যেটা ভেবে ছবি দাঁড়াও, কফিটা এসে গেছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। ও নবনীতারটা ঠিক আছে, আমি খাবো এখানে, ঠিক আছে, ঠান্ডা হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। পরিচালক নানান রকমের, তাদের ভাবনা চিন্তা নানান রকমের। কিছু পরিচালক নিজে যে গল্পটা বলতে চান সেটা বলেন, কিছু পরিচালক দর্শক যে গল্পটা শুনতে চায় সেটা বলেন। তো সেইখানেই তো একটা পার্থক্য হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়।
তো ফেস্টিভ্যালের ছবি বলতে কি হয়, মানে মাসের জন্য তৈরি ছবি হয়তো বা নয়, সেরকম একটা ধরে নেওয়া হয়। আসলে আমাদের সিনেমা দেখার যে এক্সপিরিয়েন্স আমাদের দেশের, তা অনেকটাই হিরো হিরোইন, নাচ গান, ফাইট, মারপিট এইসব কেন্দ্রিক। তো এটা এটা আমাদের অনেক দিনের প্র্যাকটিস নবনীতা, এটা একদিনে হঠাৎ পাল্টে যাবে না। আবার একটু অন্য ধরনের ছবি, শান্ত ছবি, ভালো ছবি দেখার কি দর্শক নেই? ডেফিনেটলি আছে। তো সুতরাং সব ধরনের ছবির দর্শকই আছে, জানো তো। ফেস্টিভ্যালের ছবি বলে যেটাকে ক্যাটেগরাইজ আলাদা করে করে দেওয়া হতো, মানে যেটা ছিল কমার্শিয়াল ছবি, আর্ট হাউস সিনেমা, যেরকম আলাদা করে দেওয়া হতো, মানে কি যে ছবি অনেক টাকা তুলতে পারবে, মানে কি যে ছবি অনেক মানুষ টিকিট কেটে দেখবেন, তাই না? কমার্স যে ছবি ভালো করলো, কমার্শিয়ালি ভালো করলো, তার মানে কি দাঁড়ালো, অনেক মানুষ যে সিনেমাটা নিজের পয়সা খরচা করে দেখলেন। তার মানে আমাদের যে ক্রস সেকশন অফ, মানে সোসাইটির যে নানান ক্রস সেকশন আছে, নানান ক্যাটেগরাইজেশন আছে, সব ধরনের ক্যাটেগরির মানুষরাই দেখলেন যে ছবি, সেটা মানে খুব সূক্ষ্ম হয় না। কিন্তু অনেক মানুষকে কেটার করতে গেলে খুব সূক্ষ্ম চিন্তা ভাবনা সবাইকে কেটার করে না। তো এইখানেই তো ভাগাভাগিটা হয়ে যাচ্ছে, যে যে ছবি অনেক মানুষ দেখেন সেটার মধ্যে হয়তোবা মানে সূক্ষ্মতা কম, বা ধরো একজন মানুষ যে গল্পটা বলতে চাইছেন তার সঙ্গে অনেকে রিলেট করতে পারছেন না, কিন্তু যিনি দর্শক কি দেখতে চাইবেন ভেবে বানাচ্ছেন, তিনি অনেক বেশি মানুষকে কেটার করছেন। এইভাবেই ভাগাভাগিটা হয়ে যাচ্ছে ছবি। কফিটা তুমি খাও, আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে, সুদীপ্তা দি কি কখনো একাকিত্ব বোধ করো, যে এই কথাগুলো যাকে বলতে চাইছি বলতে পারছি না, যাদেরকে না বললেও চলে, যেটা আমরা ছবিতে পাবো বা পেয়েছি, দর্শক পেয়েছে, যে যাদেরকে না বললেও চলে তাদেরকে বলা যায়ও না, কিন্তু বলতে হচ্ছে, আসল যাকে দরকার বলতে পারছি না, এরকম কি কখনো হয় জীবনে? ফেজ হয়তো জীবনের একটা ফেজে আমি প্রায় 10 বছর একা থাকতাম, তখন অনেক কিছু বলার থাকতো কিন্তু লোক ছিল না, শোনার লোক ছিল না। এবার বিয়ের পরে শোনার লোক এমন পেয়েছি, আর সে চুপ থাকে আর বলতে দেয়। তো বলে 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 তার কান মাথা মস্তিষ্ক সব তো খেয়েই ফেলেছি আমার ধারণা 10 বছরে আমার বরের। হ্যাঁ, এবার তার মধ্যে তো আমার মেয়ে এসে গেছে, তারও বকর বকর। তো মেয়ে যত কথা বলতে শিখেছে তত আমাদের বলার জায়গা কমেছে আসলে, কারণ বাড়িতে তো সেই কথা বলে, শি ইজ দ্য রুলার টাইপের। আর ইদানিং কি হয়েছে, মানে কমপ্লেন করতে চাই না, কিন্তু কাজের চাপটা একটু বেশি হয়ে গেছে। মানে ধরো সিনেমা, টেলিভিশন, থিয়েটার সবটা মিলে একটু বেশি হয়ে, আমার একাডেমি, ক্লাস টাস সব মিলে এখন মনে হচ্ছে কি, মানে সারাক্ষণ আমি বেষ্টিত থাকি মানুষজন দ্বারা, সারাক্ষণ, মানে চোখটা খুললেই আই এম সারাউন্ডেড বাই পিপল, ঘুমোতে যাওয়া অবধি, মানে শুধু ঘুমোনোটা আর স্নান করতে যাওয়াটা একা কাটাই বাকি। অ্যাকচুয়ালি আমি ওই জন্য তো বললাম যে কমপ্লেন আমি করতে চাই না, একদমই কমপ্লেন করছি না, কিন্তু আমি তো একজন শিল্পী, আমার চিন্তা ভাবনা করার একটা জায়গা, একটা সময়, মানে 5 মিনিট হলেও একটু নিজের জন্য সময় লাগে। আর সেটা আমার বরটা এত ভালো না, ঠিক দিয়েও দেয়, মানে বুঝতে পারে যে এবার আমি বসবো একা। তো আমি সারাদিনের কাজ টাজ করে স্নান খাওয়া হয়ে গেলে আমি ছাদে গিয়ে একা একটু বসি, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, যেদিন যতটা অ্যাফোর্ড করতে পারি। মানে সকালে কটায় ওঠার আছে তার উপর তো ডিপেন্ড করে রাতে কতটা সময় বসতে পারবো। তো অভিষেক সেটা ছেড়ে দেয়, মানে তার মধ্যে ঢোকে না। আবার যেই আমার অনেক কিছু বলার জমে যায়, আমি বলি একটু বসো না বসো না বসো না, অনেক কথা বলার আছে বলে আমি করে কথা বলতে শুরু। তো এইগুলো আছে। ছবি চলার ক্ষেত্রে, হল পাওয়ার ক্ষেত্রে আজকাল কিন্তু প্রচারের ঢং অনেক বেড়ে গেছে। মানে প্রচারের ঢং বলতে আমি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যে প্রচারের কায়দা, ঢং, কায়দা, ধরন, যাই আমি বলি না কেন, তো সেগুলো কি কোথাও গিয়ে হল পাওয়াতে প্রভাব ফেলে, দর্শকের ভিড়ে প্রভাব ফেলে প্রচার? না, প্রভাব ফেললেই ভালো হয়। ফেলে কিনা, আমি তো হল মালিকও নই, আমি প্রযোজকও নই, আমি পরিচালকও নই, সেটা তাঁরা ভালো বলতে পারবেন। যদি এইসব জিনিস হল পাওয়াকে তার উপর যদি প্রভাব ফেলে, খুবই দুঃখজনক ব্যাপার আর কি। টেলিভিশন তো জমিয়ে চলছে, আমার 1 ঘন্টার শোটা 1.5 ঘন্টার হয়ে গেল। হ্যাঁ সত্যি হলো, 15ই সেপ্টেম্বর থেকে 1.5 ঘন্টার এপিসোড। মানে এত মানুষের চাহিদা, ভালোবাসা, এবং 3 জনের জায়গায় 4 জন করে খেলতে পারবেন আর কি, রাউন্ড বাড়লো, তো সবই বাড়লো, ভালো হয়েছে।
অ্যাঙ্কারিং এ সুদীপ্তা দি, মানে আমি এটা সামনে অন ক্যামেরা প্রশংসা করছি বলে নয়, সঞ্চালনায় সুদীপ্তা দি সেরা। তোমাদের ভালো লাগে? তাহলে তো খুবই খুশি হলাম। কথা বলার ধরনে না, একটা সময় যখন অনেক দিন আগে সঞ্চালনা সকলের দেখতাম, তোমাদেরও দেখতাম, কিন্তু এখন গিয়ে কোথাও একটা ঢং পাল্টেছে, কাউকে ছোট করা বা বড় করা কিন্তু নয়, কিন্তু ঢংটা পাল্টেছে। কিন্তু ওই যে একটা মানে সবটাই তো বাস্তব, সঞ্চালনায় যেটা করছো এটা তো বাস্তব, এটা তো যতই স্ক্রিপ্টেড অনেক কিছু থাকলেও কিন্তু বাস্তবতাটা আসে। আমার এই শোটা স্ক্রিপ্টেড কিছুই নেই। কালকেই হলো একটা পর্ব আমরা শুট করছিলাম, 4 জনে এসেছে, জাস্ট শুরুতে টাইটেল ট্র্যাকটা বাজলো, বেজে আমি তারপরে ওর নাম তনুজা, গ্রাম থেকে এসেছে, আমি ওর সঙ্গে কথা বলতে শুরু করলাম যে হ্যালো তনুজা নমস্কার, ওমা ও কাঁদতে শুরু করলো, কেঁদেই যাচ্ছে। আমি বলছি কি হয়েছে? বলছে যে আমার আর না খেললেও হবে। আমি যে এই যে দিদি তোমাকে দেখে নিলাম সামনে থেকে, আমি কতদিন ধরে চাইছিলাম, আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম তোমার সঙ্গে যেন আমার দেখা করিয়ে দেয়। এই যে আমি তোমায় দেখে নিলাম, আমি কি তোমায় একটিবার জড়াতে পারি? আমি বলছি হ্যাঁ। এসে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, বলছে আমার আর কিচ্ছু চাই না, আমাকে খেলার থেকে বার করে দিলেও হবে, আমার টাকা না পেলেও হবে। এবার বুঝতে পারছো, মানে বলছে তুমি যেভাবে কথা বলো, তুমি যেভাবে শাড়ি পরো, তুমি যেভাবে সবাইকে ছুঁয়ে দেখো, তুমি যেভাবে সবাইকে আপন করে নাও, আমার মানে এই জন্য আমি চেয়েছিলাম একবার তোমাকে সামনে থেকে দেখবো, আমার স্বপ্ন সার্থক হয়ে গেছে, আমার আর কিছু লাগবে না। এটাই তো কত বড় প্রাপ্তি। সুদীপ্তাদের চোখে জল মনে হচ্ছে। আমি তো রোজ কাঁদি আমার পর্বে, কি কি যে হয় তুমি জানো না, তুমি জানো না কি কি যে হয়। এটা 17 বছরের মেয়ে, তার হাজবেন্ডকে কাঁধে করে নিয়ে ঢুকছে নবনীতা। ছেলেটি রাজমিস্ত্রির কাজ করতো, 5 তলা থেকে ভাড়া থেকে পড়ে গিয়ে প্যারালাইজড হয়ে গেছে ফর দ্য লাইফ, রেস্ট অফ হিজ লাইফ। আর 17 বছরের একটি মেয়ে, তার স্বামীও কাঁধে করে নিয়ে ঘোরে ওর ছেলেকে, বরকে নিয়ে কোথাও যেতে গেলে। তুমি ভাবতে পারো আমাদের পরিবারের 17-18 বছরের ছেলে মেয়েরা কিরম বিন্দাস লাইফ লিড করছে, কোনো দায় দায়িত্ব কিচ্ছু নেই। 17 বছরে বিয়ে করাটা ঠিক নয়, এটা আমি একেবারেই ইয়ে করি না, সাপোর্ট করি না। 17 না 19 কত একটা বললো আমাকে, যাই হোক, কিন্তু একটা 18-19 বছরও যদি হয়, আমাদের পরিবারের ছেলেমেয়েরা কত ব্লেসড বলতো, কোনো তো ভাবনা চিন্তা তাদের করতে হয় না। এই মেয়েটি ঝরঝর করে কাঁদছে, মানে ওনা কি করবে ও কিছু জানে না। ও চলে এসছে যে যদি এখান থেকে টাকাটা পাই তাহলে আমার বরের একটু চিকিৎসা করাবো। কি বলবো বলতে পারো, আমি তো ওকে মানে শর্ট কেটে গেছে, শুটিং চলছে না, আমি হাউ হাউ করে কাঁদছি সকালবেলা প্রথম এপিসোডে এসে। মানে একটা এপিসোড শুরু হবে এই তো, যেটা আমাদের যেখান থেকে 15ই সেপ্টেম্বর যেটা হবে 1.5 ঘন্টা, ওই এপিসোডটা আমি বলছি যে বাবাদের সেলিব্রেশন হবে, কোয়েল নাচবে গাইবে, কত মজা হবে, কিন্তু নাচ গান অব্দি যেতেই পারছি না। কোয়েলের চোখে জল, আমার চোখে জল, কি অবস্থা। তুমি জানো কোয়েল সেদিন কি করেছে? আমার এই ইন্টারভিউতে বলা ঠিক হবে না, প্রোমো বেরোলে দেখো। মনটা এত বড় না মেয়েটার, এত বড় না, আর এত ভালো মেয়ে না কোয়েল, কি বলবো। আমার বলা ঠিক হবে না, কারণ ওটা চ্যানেলের শো, চ্যানেল যখন প্রোমো বার করবেন তখন জানতে পারবে যে কোয়েল মল্লিক কি। সাম্প্রতিককালে যে কটি ছবি তুমি দেখতে পেয়েছো, মানে দেখেছো, এর মধ্যে থেকে জাতীয় পুরস্কার পাওয়া উচিত এরকম কোন ছবি বা কোনো চরিত্র? পরমব্রতর এই রাত তোমার আমার, তাতে অঞ্জন দত্ত যে অভিনয়টা করেছেন, আমরা যারা অভিনয় নিয়ে অনেক কথা বলি, আমাদের মুখ চুপ করে বসে থেকে এই অভিনয়টা হাঁ করে দেখা উচিত। ছবির শেষ দৃশ্যে বাড়ি থেকে চৌকাঠ পেরিয়ে অঞ্জনদার একটা বাগানে চলে যাওয়া আছে, কোনো সংলাপ নেই। যেসব অভিনেতারা ভাবেন যে সংলাপ নেই মানে রোল নেই, মানে কিছু করার নেই, তাদের জন্য মাস্টার ক্লাস ওই একটা শট অঞ্জন দত্তের, যেখানে বুঝতে পারলেন স্ত্রী মারা গিয়েছেন, ছেলেকে ফোন করছেন, ওই দরজাটা খুলে চৌকাঠটা পেরিয়ে হেঁটে 2টো স্টেপ থেকে নেমে সামনের গার্ডেনটায় চলে গেলেন। ওইখানে না নবনীতা একটা হোঁচট খেয়েছেন অঞ্জনদা, মানে বলার নেই। অঞ্জন মানে জাতীয় পুরস্কার তো শুধু বাংলা ছবির হবে না, সারা ভারতবর্ষের কত ছবি আছে, কম্প্যারিজন হবে না কে কোন, আমি তো সব ভাষার ছবি দেখিনি, তাই জাতীয় পুরস্কার পাওয়া উচিত কিনা বলতে পারবো না, কিন্তু এইটা মানে দারুণ একটা অভিনয়। আর অবশ্যই মায়ানগরের শ্রীলেখা মিত্র, অবশ্যই।
শেষের দিকের প্রশ্ন, একদম তুমিও যাবে ছবি দেখতে, আমিও যাবো। আরজি করের ঘটনার এখনো 1 বছর কেটে গেল, আমরা কিন্তু সেভাবে মানে মানসিক শান্তি হয় যারা সঠিক মানে একেবারে মন থেকে চেয়েছি আমরা, যারা যে আসল দোষীরা ধরা পড়ুক, তার কিন্তু কোনো সুরাহা হলো না, নিষ্পত্তি হলো না। কি বলবো, অনেক লড়াই করেছো, অনেক অনেক প্রতিবাদ মিছিলে তোমাকে দেখা গিয়েছে প্রায় প্রত্যেক দিন। দেখো, ফলের আশায় তো কিছু করিনি, মন থেকে ডেকেছে তাই গেছি, কিন্তু ফল হাতে নাতে পেয়েছি। গত 1 বছরে আমার নাটক কোনো সরকারি হল পায়নি, গত 1 বছরে আমার কোনো সিনেমা কোনো সরকারি হলে রিলিজ হয়নি। তো এগুলো হচ্ছে ফলাফল, এইটুকুই পেয়েছি। এগুলো হচ্ছে যুদ্ধের ফলাফল, রাস্তায় নেমে প্রতিবাদ করার ফলাফল। এই ফল পাইনি কে বলছে, এই তো পেয়েছি, আমার মতো অনেকে পেয়েছে। দামি কথা, সত্য বচন, যেটাতে সত্য কিনা জানি না, লিখিত প্রমাণ দিতে পারবো না কেউ চাইলে। সবাই কিছু কিছু তথ্য হয় না, সবাই জানে কিন্তু কেউ জানে না, ওইরকম আর কি। সামনে পুজো, পুজোর কি প্ল্যান? বর, মেয়ে, দিদি, দিদির পরিবার, মা, এই সবাইকে নিয়েই থাকবো, আর মোস্টলি বাড়িতেই থাকবো। একদম। আর সবাইকে অহনা দেখতে বলে দাও, পুজো তো যদি দেখে। সেপ্টেম্বরে 5 তারিখ মুক্তি পেয়ে গেল অহনা। খুব বড় ছবি তো কিছু নয় তো, অনেক হলে, এত লম্বা হল লিস্ট, সারা পশ্চিমবঙ্গে রই রই করে চলছে, দারুণ এরকম ছবি এটা নয়, তাই কয়েকটা হলে চলছে, সীমিত শোয়ে। যদি আপনারা এসে দেখেন ভালো লাগবে, খুবই ভালো লাগবে আর কি। মানে এই ছবিটা সুস্থ মননের ছবি, সুস্থ চিন্তার ছবি, সুস্থ চিন্তাধারার দর্শকদের ভালো লাগার ছবি। আজ খুব মজা পেয়েছি আমি। প্রিয়া সিনেমাতে শো শুরু হওয়ার আগে 4-5 জন ভদ্রমহিলার সঙ্গে দেখা হলো, আমি প্রণাম করেছি। আমি বলছে যে সব কাজ দেখি, আমি বললাম যে আমার এখানে একটা সিনেমা আজকে রিলিজ হলো, পারলে দেখবেন। আমার দিকে কটমট করে তাকিয়ে বলছে, আপনার ছবি বলে তো ফার্স্ট ডে ফার্স্ট শোতে বরকে টিকিট কাটিয়ে এসেছি দেখতে। বলছে সেই জন্য তো এসেছি, দেখবেন মানে ওটা দেখতেই তো এসেছি। বলছি বাবা রে কি জোর বকে দিয়েছে। বলছি আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সেটাই প্রাপ্তি আমাদের মতো ছোট অভিনেতাদের, যারা ছোট সিনেমায় কাজ করে। তো এটাই প্রাপ্তি, দর্শক এসে অ্যাপ্রিসিয়েট করছেন, ভালোবাসছেন, এটাই ভালো লাগে। দেখলে ভালো লাগবে, ঠকবেন না অহনা। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো থেকো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।